যাবো তাহলে যাই। শুরু করি। আজকে এমন একজনের সঙ্গে রয়েছি, নামটা বলার জায়গা নেই, কিন্তু একটা প্রশ্ন, মানে প্রথমে একটা প্রশ্ন দিয়ে আমি শুরু করবো, তারপর আড্ডা আমরা মারবো। এই সৌম্য, চা বলা হয়েছে? হ্যাঁ প্লিজ। বলছিস এই এই যে জোজো নাম তোমার, এইটাই কি ছিল শুরুর থেকেই? হ্যাঁ, জোজোটা অ্যাকচুয়ালি আমার বাড়ির ডাক নাম। ও, সেইটাই ইউজ হয়েছে? ওটাই ইউজ হয়েছে, কারণ ওই নামেই সবাই ডাকতো, ওটাই পপুলার হয়ে গেছে। তোমার আসল নাম এখনো জানতে পারিনি। মৌ, মানে যেটা স্কুলে এবং ব্যাংকের বইতে আছে, আর পাসপোর্টে আছে অবশ্যই, মৌ মুখার্জি। জোজো মুখার্জি, ওকে ফাইন। আমি এটা ভাবছিলাম যে কারণ না, অনেকে এটা অনেকে ভাবেন যে, ইনফ্যাক্ট তুমি যখন বললে যে একটা প্রশ্ন আছে, তা আমি মানে সব সময় যে প্রশ্নটার সম্মুখীন হই আর কি, সেটাই ভাবছিলাম যে ওটাই আসছে, এখনো মিস কেন? না 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 না, অ্যাকচুয়ালি ওই মানে যেহেতু বাবা মায়ের জন্য সবাই ওই জোজো নাম বাড়ির নামেই ডাকতেন, এবং সেটাই পপুলার হয়ে গেছে। আর অনেকে মনে করেন যে গান গাইবার জন্য ওরকম একটা পোশাকি নাম দেওয়া হয়েছে, কারণ বাঙালি মেয়েদের সচরাচর এরকম ধরনের নাম হয় না। এটা অ্যাকচুয়ালি ক্রেডিট গোজ টু মাই মম, কারণ আমি যেহেতু মায়ের বিয়ের অনেক বছর পরে হই, তো মা চাইতেন যে মেয়ের এমন একটা নাম হোক যেটা মানে রেগুলার চাইল্ডদের হয় না আর কি। তো এই নামের পেছনে একটা গল্প আছে, এটাই শুনি। মজা? মজার গল্প তো বটেই। বাবা তখন বম্বেতে কাজ করছেন, মা বম্বেতে আছে। আমার প্রথম জন্মদিন ইনফ্যাক্ট বম্বেতেই হয়, তখন সান্টা ক্রুজে থাকতেন বাবা মা। তো মা একদিন, আমি জন্মানোর পর, তখনও নামকরণ হয়নি আর কি, একটা ম্যাগাজিন দেখছেন, তো দেখতে দেখতে হঠাৎ একটা ছবি দেখে, এবং সেই ছবিতে একজন জার্মান লেডি তার দুটো কুকুরকে নিয়ে দাঁড়িয়েছে, এরকম একটা ছবি। তো মা ওটা দেখতে দেখতে দেখলো যে একটা কুকুরের নাম ছিল কোকো, আর একজনের নাম ছিল জোজো। তো জোজো নামটা মায়ের খুব অ্যাট্রাকটিভ লাগে, তো সেইখান থেকে আমার নাম জোজো হয়, এবং আমাদের পরবর্তী সময় একটা লাসা কুকুর এসেছিল, তার নাম কোকো রাখা হয়েছিল। এবং দাদুকে যখন জানানো, মানে আমার মানে বাবা ঠাকুর দাদু, হ্যাঁ, জানানো হয়, কারণ আমি জন্মানোর অনেক আগে আমার দাদু মারা গেছেন। তো যখন জানানো হয়, তখন দাদু চিঠি, তখনকার দিনে তো আর মেল ছিল না, চিঠি লিখতে। তখন মাকে নাকি চিঠি লিখেছিল, যে তখন বাঙাল ভাষায় বলতেন, তো উনি বলছে আর কোনো নাম পাইলা না, শেষ পর্যন্ত কুত্তার নাম রাখলা। একটু বলতে গিয়ে ভাবছিলাম তিনি বলেছেন মজা করে, whatever, মানে হ্যাঁ, that has been really lucky for me. It's a blessing, মানে হিসেব মতো, তাই না? আর বাঙাল তোমরা, এটাও আমি জানলাম। হ্যাঁ, বাঙাল আমরা একদম তাহলে ঠিকই আছে, জম্মে। এবং মানে আমি মানে ওরকম মিক্স ঢাকা চাউমিনের মতো, মানে আমার বাবা বরিশাল, মা ঢাকা, বরিশাল, আবার হ্যাঁ, আবার শ্বশুর বাড়ি আবার বাটি। ও আচ্ছা, মানে সব মিশিয়ে আছি। আচ্ছা, তোমার ছোটবেলা থেকে তুমি গান তো পেয়েছো, যার নাম মৃণাল স্যারই বলছি আমি ওনাকে, মানে অভিনয় যেহেতু একটু আধটু ভালোবাসি, দেখেই বড় হয়ে যেত, তো সেক্ষেত্রে গান তো ওখান থেকেই তুমি পেয়েছো, মায়ের থেকে পেয়েছো। দুজনেই গান গাইতেন। গানটা কি ছোটবেলা থেকে মানে একদম ভেতরে ছিল, যেটা বলে না সবাই, আমার না ছোটবেলা? হ্যাঁ, মানে অন্য বাচ্চাদের যেরকম খেলনা বাটি পুতুল থাকে, আমার সেগুলো তো ছিলই, কিন্তু বেশি গানটাই ছিল আর কি। আর ওই যে ভদ্রলোকটির নাম বললাম, মানে মৃণাল বাবু, উনি বাড়িতে কিরকম ছিলেন, বাবা হিসেবে কিরকমভাবে পেয়েছো? দেখো, এই মানে ওইটা না ঠিক মানে ওয়ার্ডসে আমি ডেসক্রাইব করতে পারবো না, কারণ মানে আমাদের যুগে কি তারও আগের যুগে বাবা বলতে যেটা আসতো সামনে, যে খুব রাশভারী একজন লোক, এবং তাকে দেখে রীতিমতো ভয়, সেটা রেসপেক্টের জায়গা থেকেই হোক বা ভয়ের থেকেই হোক, যেটাই হোক, সেটা তো আমার মধ্যেও ছিল। আমার জেনারেশন অবধিও আমি দেখিনি যে কখনো যে ও ড্যাড ইউ আর সো কুল বলতে। হ্যাঁ, তো আমাদের মানে এরকমও হয়েছে, আমি যখন প্রেম করছি, একদিন রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠান দেখে আমার এবং আমার প্রেমিকের, মানে বাড়িতে জানতো তখন, বাবা জানতো, ফিরতে 9টার জায়গায় 10টা হয়েছিল বলে, কারণ আমরা কোনো ক্যাব পাচ্ছিলাম না সেই সময়, গাড়ি ছিল না, মানে গাড়ি ইউজ করতাম না আমি, তো দেরি হয়েছিল বলে বাবা শুধু বাইরের ঘরে বসেছিলেন, আমি গেট থেকে ঢুকে বাবাকে দেখেই কেঁদে ফেলেছিল, মানে এই ব্যাপারটা, ইমেজটা এরকমই ছিল। তবে বাবা যে কোনোদিন খুব বকাবকি বা কিছু করতেন সেটা নয়, বাবা খুব ফ্রেন্ডলি মেশার চেষ্টা করতেন, কিন্তু ওই আমাদের ওই ভয়টা থেকে আমরা একটু দূরে দূরে আমি থাকতাম। ভাই বোনেদের ক্ষেত্রে অনেকটা ওই নিউট্রাল হয়ে গেছিলো ব্যাপারটা,
কারণ তাদের জেনারেশনটা অন্য। কিন্তু আমার ক্ষেত্রে ওরকম, এবং পরবর্তী সময় যখন বড় হয়েছে, যখন কাজ করছি, একই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তখন সব সময় বাবার যেই পয়েন্টসগুলো বাবা নিজে খুব মেনটেন করেছেন জীবনে, সেগুলো, সেই শিক্ষাটাও তো বাবার কাছ থেকে পাওয়া, যেরকম পাংচুয়ালিটি এবং হার্ড ওয়ার্কিং, সেটা হয়তো রক্তের মধ্যেই আছে। মানে তুমি 100টা শো করার পরেও 101 নম্বর যে শোটা হবে সেটাও কিন্তু তোমার ফার্স্ট শোই, না হলে একজন পারফর্ম হতে পারে না। এক্স্যাক্টলি। তো তোমাকেও ওই সেম এফর্টটাই দিতে হবে একদম। তো সেই প্রথা মেনেই আমি বড় হয়েছি এবং সেটা সেই প্রিন্সিপাল নিয়েও চলছিলাম। কিন্তু যেটা সমস্যা হয়েছে কখনো কখনো, যে আমাদের ইন্ডাস্ট্রিতে তো টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা সাংঘাতিক। হ্যাঁ, সাংঘাতিক। এবং আমি যখন রেগুলারলি রেকর্ডিং করি এবং মানে শুটিং করি, কোনো মেগা সিরিয়াল করি, এরকমও দিন হয়েছে যে রেকর্ডিস্ট এসে পৌঁছায়নি, আমি পৌঁছে গেছি স্টুডিওতে। মানে আমার কাছে 10টা মানে 10টা বাজতে 15, কোনো সময় 9:30ও সেটা। এবং আমার মনে আছে, আমার মেয়ে হয়েছে তখন, তারপরে আমি প্রথম মেগা সিরিয়াল করি রাজেশ্বরী, দেবাংশু দার সঙ্গে। সেই সিরিয়ালে একদিন আমার বোধহয় 7:30টায় কল টাইম ছিল, আমি 6:30টায় ঢুকে গেছি ইন্দ্রপুরী স্টুডিওতে। ইন্দ্রপুরী না, NT1-এ। তো আমি যেই রুমটায় বসি সেই রুমটায় ঢুকছি, তখন ও রুমটা খোলা হয়নি, জাস্ট খুলছে। তো আমাকে যে কেয়ারটেকার, সে রুম খুলতে খুলতে বলছে, ও দিদি আপনি এত তাড়াতাড়ি কেন এসেছেন, এখন তো সুইপারও আসেনি। তা আমি বললাম কী করবো বলো। মানে বাবা এটা সবসময় বলতেন যে তোমার জন্য যেন কাউকে ওয়েট না করতে হয়, এবং সময়ে যদি তোমার থেকে বেরিয়ে যায় ওই সময়টা তুমি আর ফিরে পাবে না। এইসব মানুষগুলিকে সত্যি হারিয়েছি আমরা সবাই। এরকমই তো বেশিরভাগ মানুষ ছিলেন আগের, না আমাদের মা বাবারও সেম। তুমি এই সমাজের পরিবর্তন, আমি ওই ওভারঅল বলছি, আমাদের ইন্ডাস্ট্রি বলে নয়, এই যে চেঞ্জটাকে অ্যাকসেপ্ট তো করতেই হয়েছে, গো উইথ দ্য ফ্লো। কিন্তু কীরকমভাবে নিচ্ছ, এই যে পাঞ্চুয়ালিটি হারিয়ে গেছে, মানুষের ধৈর্য কমে গেছে, কালকেই রাতারাতি স্টার হয়ে যাব, সে যে কোনো ফিল্ডে, গান হোক, নাচ হোক, এনিওয়্যার, কীভাবে দেখছো এটাকে? দেখো, প্রথমত তো বলি যে আমি দেখার এটা কেউ নই, কারণ প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের ওই দর্শন আলাদা। আমি একটা জিনিস এত বছরে শিখে গেছি যে কাউকে কোনো জ্ঞান দিও না, কাউকে কোনো ভালো কিছুও বলো না, মন্দ তো ছেড়েই দাও। হ্যাঁ, কারণ কি, ভালোটা মানুষ আজকাল নিতে পারে না। মানে এটা তো আগে ছিল, কারণ আমাকেও এটা শুনতে হয়েছে। মানে আমি এটা জানি যে আমি ধর কেউ এসে বলো যদি বলো না এটা এরকম ভাবে, এটা কি করতে পারি বলো তো, আমি দেখ এটা থেকে এরকম করতে পারিস, হ্যাঁ দূর এটা হচ্ছে না, এটা হচ্ছে না। কারণ আমি অনেক ইয়াংস্টার্সদের সঙ্গেও মিশি যারা ধরো মোটামুটি নাম করছে বা স্ট্রাগলিং, এরকম আমার পরিচিত অনেক আছে যারা আমার সঙ্গে গল্প করেন। আমি ভীষণ ইজি গোয়িং একজন পার্সন। অনেকে মনে করে খুব রাগী এবং খুব অহংকারী, সেই জন্য তারা মেশে না, তাতে আমার কিছু এসে যায় না। কিন্তু যারা মেশে তারা জানে যে আমি খুব সোজা সাপটা কথা বলি, এবং যেটা বলে আমি মুখের ওপরেই বলি, আমার কোনো ব্যাকবাইটিং বা ওরম টাইপের কিছু নেই। তো আমার কোথাও মনে হয় যে আমি কাউকে এটা হয়তো কিছু ভালো একটা উপদেশ দিলাম বা কিছু দিলাম, সে হয়তো পেছনে করে বলে ও এখন তো নিজের হয়ে গেছেন, বড় বড় বাতেলাং দিচ্ছে। আমি এটা জানি এটা হয়। এইখানেই প্রশ্ন, যে তুমি ভাবো না আমরা এরকম ছিলাম আমাদের টিচারদের সাথে, মা বাবা তো ছেড়েই দিলাম, টিচারদের বোধহয় এখনো দেখলে নমস্কার তাই করবে, তাই হয়ে আসে আমাদের জেনারেশন। এবং সিনিয়র্সরা কেউ আসলে উঠে দাঁড়ানো, আর ওটা ভেতর থেকে আসে। তারা কিছু ভুল বলছেন মানে সেটার আমরা পেছনে এসে নিন্দা করবো, এটা ভাবতেই পারি না। তারা যখন বলছেন হয়তো ঠিকই বলছেন, সেই মুহূর্তে মনে হতে পারে যে সেইটা হারিয়ে গেল, হারিয়ে যাচ্ছে। দেখো এটা অ্যাকচুয়ালি ওই আর কি, মানে খুব মোমেন্টারি ব্যাপার, কিন্তু যারা নিতে পারে তারা হয়তো এগোতে পারে, যারা নিতে পারে না তারা অনেক ভুল করে, ভুল থেকে হয়তো শেখে, আবার অনেকে নাও শেখে। আচ্ছা তুমি নাও, নেক্সট এসে যাচ্ছে। আচ্ছা তোমার অভিনয়, এই যে গানের সাথে মেন তো বারবার প্রশ্ন আসে হচ্ছে ওই ছবিটা আমাদের সময়ের ছবি Y2K। আমাদের সময়ের ছবি, আসলে আমরা ওই পিরিয়ডটায় রয়েছি, মানে
বোধহয় গ্র্যাজুয়েশন করেছি বা করিনি, তখন আমরা এইচএসে চেপে রয়েছি বোধহয়, রাইট, এইচএস আমরা, কারণ আমি 83 বর্ন। এইবার সেই সময় আমাদের কাছে তো কার্ল ফিল্ম একটা অদ্ভুত একটা জিনিস তৈরি হয়েছে, অসাধারণ, যে কাজটা রেকগনিশন সেই অর্থে পেল না এখন অবধি। সেটা এই সময় হলে হয়তো আজকে আমি ভাবছিলাম যদি এই সময়, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি মাচ ahead of দ্য টাইম। এবার সেখানে মানে সোজাসুজি প্রশ্ন, সেই সময় যে সময়ে তুমি কাজ করেছো, ওই জানো গদবাধা প্রশ্ন আসবে একটা, কিন্তু আমি প্রশ্নটা অন্য, যে সাইকোলজিক্যালি বা মেন্টালি তুমি এতটা অ্যাহেড অফ টাইম কী করেছিলে? ধরো এই যে চুমুর দৃশ্য, মানে এখন তো ঠিক আছে চলো, সেই সময় দ্যাট ওয়াজ আই গেস কি যে বাংলা ছবির বোধহয় ইতিহাসে বোধহয় প্রথম চুমু ওরকম ভাবে স্মুচিং আর কি। এক্স্যাক্টলি। তো সেখানে এটার জন্য তো কি বলবো, মডার্ন, যেটা এখনকার মডার্ন শব্দটা এটা আমি মানি না, ভুল মানে হয়ে গেছে মডার্ন, কিন্তু মডার্ন থটস সেইটা তো ছিল স্বাভাবিকভাবে, মানে যিনি বানিয়েছেন তারও ছিল, তোমাদের সবার। সেইটা কীভাবে তুমি অ্যাডাপ্ট করলে বা মানে কী শুনতে হলো সেই সময়? অ্যাকচুয়ালি আমি এতটা ভাবিনি, কিচ্ছু ভাবিনি। আমাকে ঠিক চন্দ্রিল যেরম বলেছে আমি সেরম করেছি, আমি জাস্ট কিছু ভাবিনি। এবং এটা শুধু চন্দ্রিলের ওই ছবির ক্ষেত্রে নয়, আমাকে ইভেন ধরো আজকে আমি কোথাও পারফর্ম করতে গেলাম, কোথাও আমি উড়ি বাবা ধরার আগে কাউকে, কোনো একজন বয়স্ক মানুষকে দেখেই কদিন আগেই হয়েছে, হঠাৎ করে আমার মনে হলো যে ওনার তো এই গানটা শোনা উচিত, মানে ওই সেম স্কেলে ওই রকম একটা, সবাই উড়ি বাবা শুনবে বললো, ওরকম একটা উত্তপ্ত হয়ে আছে, তার মাঝখানে আমি এত যে তোমায় ভালোবেসেছি গানটা 2 লাইন শোনালাম। আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারে যে তোমার তুমি কি এগুলো নিয়ে, আমাকে অনেকে অনেক কিছু নিয়ে জিজ্ঞেস করে যে তুমি এগুলো নিয়ে সব হোমওয়ার্ক করো না? বললাম না, অ্যাকচুয়ালি এগুলো আসে, এগুলো আসে মানে কারণ তুমি যদি নিজের কাজটাকে ভালোবাসো না, তোমাকে এত ভাবতে হবে না। হ্যাঁ একদম তাই, খুব ন্যাচারালি তোমার অনেক কিছু আসবে যেগুলো অনেক সময় শিখিয়ে করানো যায় না। একদম ঠিক, একদম ঠিক। এবং চন্দ্রিল আমাকে বলেছিল, আর আমি ইনফ্যাক্ট এমনিতেও আমি এমন একটা মানুষ না, আমি কোনো কিছু নিয়েই জীবনে খুব একটা বেশি ভাবি না, তাতে আমার মনে হয় জীবনটা অনেক ইজি হয়, অনেক অনেক। হ্যাঁ, হার্ডেলস তো ডেফিনেটলি আসবে, সকলের জীবনেই আসে, কিন্তু বেশি ভাবলে পরে হার্ডেলস বোধহয় অনেক বেশি তোমাকে নাড়া দেয়, যেটা কম ভাবলে অতটা না, তুমি ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। মানে তুমি এরকম আমি বলছি, কোথাও তোমাকে দেখলে একটা গুড ভাইবস আসে অলওয়েজ, এটা যখনই দেখেছি, যেখানে খুশি দেখেছি আর কি। তো চন্দ্রিল মানে আমাদের যখন বোঝালো ওটা, আচ্ছা এই এবং তারপরে রনি ছিল, রনি ওয়াজ আ ফ্রেন্ড, তো কাজেই মানে দ্যাট ওয়াজ লাইক, মানে হি ওয়াজ আ ফ্রেন্ড, মানে এখনকার মতন ওই ব্র্যাকেটওয়ালা ফ্রেন্ড নয় কিন্তু, হ্যাঁ, মানে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস ওরকম নয়, হি ওয়াজ আ জেনুইন ফ্রেন্ড। তো উই ডিড ইট, অ্যান্ড আমরা কিছু বোঝার আগেই দ্য সিন ওয়াজ ওকে। হ্যাঁ, তো তারপরে অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, সিনটার আগে আমরা এত কিছুই ভাবিনি, বাট ওয়েন দ্য সিন ওয়াজ ওভার, তারপরে না 5 মিনিট সবাই চুপ, মানে কেউ কোনো কথা বলছে না, মানে কেউ বুঝতে পারছে না যে কিভাবে এবারে রিয়াক্ট করা উচিত, হ্যাঁ নেক্সট রিয়াকশনটা কি করা উচিত। হ্যাঁ, তারপরে একটা কেউ বোধহয় বাইরে থেকে এসে, কোনো একজন বোধহয় ওই আমাদের মানে প্রোডাকশনেরই কেউ, চা দেবো এবার না কিছু বলো, তখন ইট ওয়াজ লাইক ব্রেক, ওই ওয়ান্ডারফুল, দারুণ সিনেম্যাটিক পুরো ব্যাপারটা। হ্যাঁ, তো ইভেন আমি বলছি এরকম একটা মজার ঘটনা ঘটেছিল যখন আমি প্রভাতদার সঙ্গে আমার প্রথম ফিচার ফিল্ম করি, দুরন্ত প্রেম। টোটার সঙ্গে আমার একটা রেপ সিন ছিল, মানে প্রভাতদার ছবি তো রেপ সিন মানে ওই রকমই, মানে টোটা আমাকে এরকম ভাবে উঠিয়ে ঘোরাবে, আর পুরো ক্লাইম্যাক্স, আর মানে লোকে মানে এখনকার এইবারে পরে সব বলতে পারছি না। সো আর অদ্ভুতভাবে টোটা ওয়াজ আ ফ্রেন্ড, আর মানে সেই পুরো বাড়ি আমি দৌড়াচ্ছি, টোটা চেস করছে, এবার আলটিমেটলি যখন ওই ধরে এরমভাবে ঘোরানোর ব্যাপারটা এসছে, যতবার ওই টেকটা আসছে আমি ততবার হেসে ফেলছি, যতবার টোটা আমাকে জাস্ট তুলছে আর আমি হো হো করে হেসে ফেলছি, মানে আমি তো ভাবতেই পারছি না টোটা আমাকে রেপ করবে। এবারে প্রবাদদা গেছে রেগে, মানে প্রায় 8টা না 9টা এনজি করেছি সেই তখনকার দিনে, এবারে প্রচণ্ড জোরে বকেছে, ওই যে বকাটা আমি খেয়েছি ওইটার দুঃখটাই অ্যাকচুয়ালি ওই সিনটাকে বের করে নিয়ে গেছে, কারণ প্রভাতদাও কোথাও বুঝতে পারছে, মানে আর আমাকে টোটা কানের পাশে, বি সিরিয়াস জোজো, বি সিরিয়াস, আর সিরিয়াস, মানে আমি তো ভাবতেই পারছি যে ওকে রেপ করবি। মানে আমাদের কি মজার না এই যে বিষয়গুলো, ব্যাক ক্যামেরার যে রেপ যে করবে সে বলছে বি সিরিয়াস,
আমি রেপো সিরিয়াস। মানে আমার মুখে কোনো আচ্ছা আমি মানে অ্যাজ ইফ লাইক টোটা আমাকে মেরিগো রাউন্ডে ঘোরাচ্ছে মানে ওইরকম মজা বন্ধু বান্ধব যেটা হয়। আচ্ছা তুমি সত্যি কিন্তু ভালো অভিনেত্রী, মানে কেন কন্টিনিউ করলে না সেরকম ভাবে? এখন করছো, আমি বলছি করছো, পাওনি বলে একদম পরিষ্কার তুমি বলো না। কন্টিনিউ বলতে দেখো অভিনয় করা এবং গান বাজনা দুটোই না 24 আওয়ার্স জব। ইউ ক্যানট ট্রিট এনি অফ দোজ লাইক আ পার্ট টাইম লাভার, ঠিক, সেটা আমি মনে করি। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি এতটা বেশি সময় আমার শোজ এবং গানে দিয়েছি, আমাকে কেউ হয়তো কাস্ট করতে চায় না সেই ভয়ে, কারণ ভাবে ডেট নিয়ে প্রবলেম হবে, হয়তো অনেক ট্যান্ট্রাম করবে, তো সেই জন্য। আর এটাই মনে হয় কারণ আমাকে কেন কাজ করতে চায় না, কারণ আমার সঙ্গে ইন্ডাস্ট্রির যখনই পুরনো মানুষজন বা যারা আমাকে চেনে তাদের সঙ্গে দেখা, তুমি কেন অভিনয় করছো না, কেন করছো না? হ্যাঁ করেছি, বাট ওই আর কি, মানে আমার মনে হয় ওই মানে আমার শোয়ের ব্যস্ততা ভেবে হয়তো আমাকে কেউ কাজ করতে চায় না। আর এমনি অভিনয় করতে তোমার কতটা ভালো লাগে? আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তবে এখানে একটা তবে আছে, কারণ অভিনয় করতে ভালো লাগে, কিন্তু তার মানে এটা আমার কখনো মনে হয়নি যে 40টা মেগা সিরিয়াল হচ্ছে বা যে 50টা ওয়েব সিরিজ হচ্ছে সব কটাতে আমাকে কাজ করতে হবে। আই নেভার ফেল্ট দ্যাট। ঠিক, বুঝতে পেরেছি। আর সেটার জন্য হয়তো মনে হয় যে আমার কাছে আমি যে কটা কাজ করেছি আমার কাছে খুব উল্লেখযোগ্য, মানে সেটা প্রভাতদার ছবি, সেটা Y2K, সেটা আমাদের সন্দীপ রায়ের ক্লাসমেট, এনিথিং। এবং প্রভাতদার সঙ্গে অঞ্জনদার সঙ্গে অনেক কটা আমি টেলিফিল্মে কাজ করেছিলাম অভিনয়, সেগুলো সব ইটিভিতে তখন দেখাতো। হ্যাঁ ইটিভিতে দেখাতো, কিন্তু ওগুলোর কোনো আর্কাইভ নেই, মানে I feel so sorry about that. ইটিভি টেলিফিল্ম সব কটা মানে যাদের ছিল, আমি 4টে টেলিফিল্মে কাজ করেছিলাম ওকে অঞ্জনদার সঙ্গে। অনেক সময় তো এরকমও হয়েছে, তখন কম বয়স, তুমিও অনেক বুঝতে পারিনি। এটা নিয়ে একটা প্রশ্ন করবো, এই যে ওয়েট গেইন করলে তুমি কি দেখলে, মানে পাশে মানুষগুলো পাল্টে গেল, মানে কিছু শুনতে পেয়েছো? আমার অ্যাকচুয়ালি 36 কোনো অ্যাট্রাকশন মনে হয় না। ইফ আই এম ফিট, আই এম ডেফিনেটলি ফিট, নাহলে আমি মানে এক মাসে 22টা অনুষ্ঠান করতে পারতাম না। আমি মনে করি আমি যে কোনো 25 বছরের মেয়ের থেকে অনেক বেশি ফিট 50-এ দাঁড়িয়েও। সো আর আমি তো এখন হিরোইন হব না, সো কাজেই আমার তো ওটা নিয়ে মাথা ব্যথা হওয়ার কোনো, মানে এটা ফেস করেছো? আমি জানতে সে তো রোজই মানে প্রায় ট্রোল হচ্ছে জলহস্তি ফলহস্তি বলে, তো ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মানুষটা বলতে থাকে আর কি, তো এখনো হ্যাঁ সৌম কোনো চাপ নেবে না তুমি, যদি শুনতে হয় আর কিছু আমার বলার নেই, ঠিক আছে? না মাসিমা দিদিমা, ডেফিনেটলি আমি তোমাদের দিদিমা, কিন্তু প্রবলেম এটাই যে দিদিমা লাল লিপস্টিক লাগিয়ে স্টেজে উঠে নাচানাচি করতে পারে না, আমি পারি। সেটা কেউ পারবে, মানে এখনকার অনেকেই পারবে না, দে আর নট ফিট। এক্স্যাক্টলি, ফিট সংজ্ঞাটা না মানে অন্য, মানে ওটা মানে ওই শুধু জিমে গিয়ে গুলি বের করলাম ওটা ফিটনেস কিন্তু নয় বেসিক্যালি। আর আমার কাছে ফিটনেস ইজ, তুমি ফিজিক্যালি ডেফিনেটলি তোমায় ফিট হতে হবে, বাট ইউ হ্যাভ টু বি মেন্টালি ফিট ফার্স্ট। আজকালকার মানুষরা চারি ডাম্বেল উঠিয়ে আর গুলি দেখিয়ে মানসিকভাবে এত অসুস্থ যে এই ফিটনেসের কোনো দাম নেই আমার কাছে। একদম নেই। আচ্ছা গান তুমি যবে শুরু করলে, তুমি বোধহয় শুরু করেছিলে আর ডি বর্মনের গান দিয়ে? না, আমি একদম আমার শুরুর দিকে শুরু করি রুনাদির গান দিয়ে। ওকে আর ডি বর্মনের অ্যালবাম করেছিলাম। হ্যাঁ। তো এই যে তোমার ভেরিয়েশনস গানের ক্ষেত্রে আমার একই প্রশ্ন, আমি জানি না এটা যদি সেরকম হয় দেবে না, মানে ইন্ডাস্ট্রিতে আমাদের এই যে প্লেব্যাক, সেটা কেন পেলাম না বেশি করে তোমার থেকে? দেখো একটা সময়ে আমাকে খুব ওই যেরকম টাইপ কাস্ট করে দেয় সেরকমভাবে ওই টাইপ সিঙ্গার করে দিচ্ছিল, লাইক যেই নিয়ে যাচ্ছিল যে আশাজির মতন ওই রকমভাবে গাইতে হবে। সো আই টুক আ ব্রেক মাঝখানে, যে না আমি স্টাইলটাকেই চেঞ্জ করে ফেলবো। এবারে স্টাইলটা চেঞ্জ করার পরে যেটা হলো সেটা হলো সব আইটেম নাম্বার আমাকে দিয়ে গাওয়ানো শুরু হলো। অ্যান্ড আইটেম নাম্বার যেই সময়টা হিট করতে শুরু করলো, অদ্ভুতভাবে সব মিউজিক ডিরেক্টররাই নিজেরা আইটেম নাম্বার গাইতে শুরু করে দিল তাদের গান হিট হবে বলে। সো ন্যাচারালি মিউজিক ডিরেক্টররা বা ডিরেক্টর প্রডিউসার যে দেখছে যে একই আমার ডিলে 2 কাক মারা হয়ে যাচ্ছে, তো আমার আর আলাদা করে সিঙ্গারকে নেবো কেন? হ্যাঁ অফকোর্স। আর আমার এটা নিয়ে মাথা ব্যথাও নেই, কারণ আমার মনে হয় যে
ভগবান আমাকে যথেষ্ট দিয়েছে, অনেক গান দিয়েছে, অনেক হিরোইনদের জন্য গান গেয়েছি, অনেক হিট গান গেয়েছি। ইনফ্যাক্ট লাস্ট আমার সবথেকে সুপারহিট ভূতের ভবিষ্যৎ। সো কাজেই যখন প্রয়োজন হবে নেবে। ওই সেই আবারও মানে তোমার কম কাজ আর আমার না, আমার একটা জিনিস খুব খারাপ, আই মাস্ট সে দিস, আমার সব থেকে বড় মাইনাস পয়েন্ট হলো আমার পিআর লেভেল ইজ 0, যেটা সব থেকে বেশি প্রয়োজন। আমার পিআর লেভেল ইজ 0। আমি কাউকে ফোন করে বলি দাদা দেখছো না, বলতে পারি না। সো কারণ আমি জানি আমার এত বড় চেহারা কেউ মিস করতেই পারে না আমার নামের মতো। সো ইফ দে রিয়েলি নিড মি অ্যান্ড নিড মাই ভয়েস, দে উইল টেক মি। আবারও ওটাই মানে তোমার কম থাকতে পারে কাজ ছবির ক্ষেত্রে, ওই সবকটা ভালো, যে কটা আছে সে কটা সবকটাই ভালো, অনেক নেই হয়তো। তোমার নিজের এই যতগুলো অভিনয় করেছো তুমি, মিশিয়ে যাচ্ছে একবার অভিনয় একবার, মানে কোনটাকে বলবে যে এইটা করে আমার একটা আলাদা ফিলিংস হয়েছিল, বেশ লেগেছিল? অভিশপ্ত নাইটি। অভিশপ্ত নাইটি দ্যাট ওয়াজ সামথিং লাইক কি বলবো, ওই লার্জার দ্যান লাইফ। তার ওই গেট আপ এবং ওই ভদ্রমহিলার যে অ্যাগ্রেশন টুয়ার্ডস দ্য থিং, ওইটা আমার বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিং ছিল। আর গানের ক্ষেত্রে একটা সিঙ্গেল গান? গানের ক্ষেত্রে ডেফিনেটলি আমার সঙ্গীত জীবনের একটা মাইলস্টোন গান হলো সাথী ভালোবাসা মন বলে না, জিৎ গাঙ্গুলির মন মানে না ছবি। একজন ওখানে বসে আছে পাগল ভক্ত। আর কারণ আমার মনে হয়েছে যে এই গানটা আবার নতুন করে এই 1-2 বছর ধরে আরো বেশি হিট হয়েছে। মানে আমি যেখানেই যাচ্ছি, আমি জানি না হঠাৎ করে মানুষ একটু বেশি দুঃখ বিলাসী হয়ে গেছে নাকি দুঃখ এখন একটু দুঃখ ইন। হ্যাঁ, দুঃখ ইন মানে দুঃখ ইন এখন একটু। আমি দুঃখী না, এইটা একটা ফিলিংস মানুষের হয়েছে, দুঃখ পেতে ভালোবাসছে মানুষ, যার জন্যই খুব মানে প্যাথোস গান বলতে যা বোঝায় আর কি মানুষের কাছে, সেগুলো হিট হচ্ছে। এটা চলছে। হ্যাঁ, এটা চলছে এখন, মানুষ এটা খাচ্ছে এটা খাচ্ছে। মাঝখানে যেরকম ওই হিপ হপ যেরকম জিদ্দা করছিল, ওই ধরনের মানে গান চলছিল, এখন এটা খাচ্ছে, এখন দুঃখটা খাচ্ছে। প্রচন্ড দুঃখ মানুষ, ওই জন্য ডিপ্রেশন, ওই জন্য অনেক কিছু। ডিপ্রেশন মানুষের ডেফিনেটলি বেড়ে গেছে ফ্রম লকডাউন। মানে তুমি বলো, আমি বলি যে শব্দটা ডিপ্রেশন, এটা খুব ভয়ঙ্কর, যার সত্যি হয়েছে, কিন্তু এখন কথায় কথায় যে কেউ বলে দিচ্ছে ডাক্তার না দেখে মানে জানে না আমার ডিপ্রেশন, আমার ভীষণ ডিপ্রেশন। এরকম নয় তো বিষয়টা, মানে একটা হাসছে মানুষেরও ডিপ্রেশন থাকতে পারে, অফকোর্স এই নলেজটা তো মানুষের নেই। তো তাহলে তো সবাইকে সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে হবে। আচ্ছা, তুমি এই ইন্ডাস্ট্রিতে, মানে ইন্ডাস্ট্রি মানে আমি পুরোটাই বলছি, এবার তোমার গান, এই অভিনয়, কি দেখলে যে এখানে কি একটু দুঃখটা বেশি, যেহেতু সাকসেস আনসাকসেস, এই ওঠা নামা এতটা, ধরো তুমি কনসিস্টেন্টলি আছো একটা লাইন ধরে, অনেকে তো হয়েছে উঠেছিল, নেই আর কোথাও। এখানে দুঃখ বেশির থেকেও সব থেকে বড় যেটা আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে অন অ্যান্ড অফ ব্যালেন্স নেই। মানুষের তো নিজস্ব একটা ব্যালেন্স থাকা উচিত, সেই ব্যালেন্সটা নেই। মানে এইটা হয়তো অনেকে বলতে পারে অনেক বড় বড় কথা বলছে, বাট দিস ইজ ট্রু। দেখো, আমি স্ট্রং বলেই যে অন্য একজনকে খুব স্ট্রং হতে হবে তার কোনো মানে নেই, বাট স্টিল একটা মানুষের যদি একটু হলেও নিজের উপরে কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। কারণ যে কোনো কাজ মানে আমি সরকারি কর্মচারীদেরও আজকাল একটা এজ বার হয়ে গেছে, যেটা ছিল না। হ্যাঁ, যে কোনো কাজ কিন্তু ইটস নট ফর এভার। মানে তুমি ব্যালেন্সের সব দিক থেকে বলছো। এক্স্যাক্টলি, ফিনান্সিয়ালি, এক্স্যাক্টলি। তো সেই ব্যালেন্সটা করতে হবে। মানে আমার কাছে আজকে টাকা আসছে, মানে হ্যাঁ ডেফিনেটলি প্রথম মানে টাকা যখন আমার এসছে আমিও প্রচুর উড়িয়েছি, এই জামা কাপড় কিনে ফেলেছি, আর এখন তো অনলাইনে মানুষকে পাগল করে দিচ্ছে, হাতের ওই বলে না হাত কিনতে হবে, চুলকাতে থাকে আর কি, এরকম ভাবে। হ্যাঁ, মানে মোবাইলটা ঘাটছি, মানে ওফ কিনবো না, আবার স্ক্রল করে অন্যদিকে চলে গেলাম, না ওটা কিনেই ফেলি, কি আছে আরো ভালো অপশন 400 তো দরকার নেই, 400 তো আরো ভালো অপশন আছে, তুমি 5,000 টাকা কিনো, ইএমআই চলো। বাহ। তো ওই আর কি বলছি, মানে নিজের প্রতি কন্ট্রোলটা মানুষের কোথাও হারিয়ে গেছে এবং ব্যালেন্স নেই। আমি সবসময় এটা মেনটেন করার চেষ্টা করি, কতটা পারি আমি জানি না, বাট ডেফিনেটলি হয়তো কিছুটা পারি। আমি যখন যেই কাজই করছি না কেন, আমি যখন বাড়ি ঢুকছি
বাড়ির দরজাটা যখন বন্ধ হচ্ছে, লাইট ক্যামেরা অ্যাকশন আমার দরজার পেছনে বন্ধ হয়ে যাচ্ছে। এটা আজকে সেরা কথা বলেছে। আমি বাড়িতে ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড কতবার কমপ্লেন করেছে, তুমি পাগলির মতো একটা সাপোজ ছেঁড়া নাইটি পরে ঘুরে বেড়াচ্ছ কেন, তোমার কি নেই? হ্যালো, আমাকে তো এখানে কেউ দেখতে আসছে না, আই এম নট জোজো হিয়ার। এটাই আমি। তবে হ্যাঁ, আমি আমার অনেক বন্ধু বান্ধবকেও দেখেছি যারা হয়তো আমার এই ইন্ডাস্ট্রির, তারা কিন্তু বাড়িতেও ওই বিছানায় শুয়েও মনে করে আমি সে মেকআপটা তখনও থাকে, সেইটা কিন্তু খুব ডেঞ্জারাস, ক্ষতিকর। তুমি যদি রিয়েলিটিতে না নেবে আসো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, চাপ আছে বস। মানে এটা ইচ্ছে করে আমি শুনলাম আমার থেকে, আমি জানি না সবারই কাজে লাগবে, যারা নতুন মানে নতুন বা যারা কাজ করছেন সবারই হয়তো কাজে লাগবে, তাই না? মানে এই যে যারা নতুনদের নিয়ে কিছু বলবে তুমি? না, ফ্রেশার মানে সেটা গানে হোক, আমার তো মানে আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি ওরম ভাবে মানে ভালো জায়গা, মানে আমি অত গুছিয়ে ওরম ভালোভাবে কথা বলতে পারি না। ওই মানে হৈমন্তী মাসের ওই গানটা বলতে হবে যে আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে। এটা অদ্ভুত হলো, উজ্জয়ন ইন্টারভিউ তো সেম বলেছিল গানটা, বলছে আমার বলার কিছু নেই, একদম সেম। যাই হোক, কাল মানে গানের না একটা সময় আমি জানবো, কালকে আমি হঠাৎ করে কম্পিউটার ঘাঁটতে এআই না গান শুনতে বসলাম, এই সব নতুন নতুন, তুমি কি শুনেছো? তৈরি হয়েছে, হ্যাঁ, কিশোর বেশরম রং গাইছে, প্রপার করেছে কিছু গান, সবগুলো ভালো নয়। রাফি সাহেব গাইছে, এখনকার যে কোনো গান। মানে হোয়াট ইউ থিঙ্ক, এআই কি নেক্সট থিং, মানে কী হবে? মানে তোমার গলা বা যে কারোর গলা একজন যে কেউ গিয়ে সেটা জোজো এআই করে দিল, করুক না, কদিন করবে? আমার যেটা মনে হয় যে গিমিক একটা সময় অবধি চলতে পারে, ওকে, সারা জীবন চলতে পারে না। প্লাস আলটিমেটলি তো মেকানিক্যাল, হ্যাঁ, মানে ওই অরিজিনালিটি তো পাবো না তুমি যে পার্সোনাল, যার জন্য দেখো তুমি যে এই মাঝখানে এত এই ফিএসটি এসব নানান রকম আওয়াজ, যেগুলো পুরোটাই একরকম সাউন্ড হয়ে যাচ্ছিল বলে আবার কিন্তু মিউজিক ডিরেক্টররা নতুন করে তোমার অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্টস ইউজ করছে, নিয়ে আসছে। সো একটা ওরাও বুঝতে পেরেছে, গন উইথ দ্য উইন্ড, সবাই দেখেছেন। ঠিক আছে ওকে। তো মানে যে কোনো তোমার মেকানিক্যাল বা ধরো তোমার মেশিনারি ওয়ার্কের একটা শেষ আছে, আমারও সেটা মনে হয়। মানে ওটা এই সবাই এখন গেল রব রে আমাদের কি হবে গো, কিছুই হবে না, জীবন যেরকম চলার সেরমই চলবে। সে তো পেইন্টিংও হচ্ছে এই, তাই যাই হোক না কেন লাগবে না, মানে মানুষকে তো প্রয়োজন হবে, এটা আমারও তাই মনে হয়। তাহলে তো নাহলে রোবটই সব কাজ করে দিতে পারতো, তাহলে মানুষ সবাই বাড়িতে বসে থাকতো, রোবট সব কাজ করে দিত। এখানে একটা ভালো প্রশ্ন আসলে, ইমোশন তো আলটিমেটলি থাকতো না, কাজ তো করে দিতে হয়তো, কিন্তু তাহলে আর তো ডিপ্রেশনও থাকতো না, সুইসাইড কেসও থাকতো না। তুমি এতটা ভাইব্রেন্ট কি করে থাকো? অলওয়েজ পজিটিভ পজিটিভ পজিটিভ। এটা বোধহয় আমি নিয়ে জন্মেছি, মানে এটা যে আমি খুব একটা ওই নিজের মধ্যে ক্রিয়েট করি তা নয়, কারণ এটা ক্রিয়েট করা যায় না, ওই এআই এর মতো আমি পারবো না। কতক্ষণ করবো এক্স্যাক্টলি। আর আমি একটা হয়তো খুব সাংঘাতিক, আমার জীবনের লাস্ট 7 years আই ওয়াজ ইন আ ভেরি ব্যাড ফেজ, মানে 2022-এর আগে অবধি বলছি, আদার দ্যান করোনা ওয়াজ লাইক আ ভেরি গুড ফেজ ফর মি, কারণ অত বড় ছুটি আমি কখনো পাইনি জীবনে। কিন্তু আমি বলছি তার মানে সেটা ছাড়া লাস্ট 7-8 years আই ওয়াজ ইন আ ভেরি ব্যাড ফেজ, পার্সোনালি প্রফেশনালি ইন এভরি ওয়ে, কিন্তু লোকে তো আমাকে দেখে বুঝতে পারেনি। আমি এটা বিশ্বাস করি যে মেবি আই এম বর্ন অ্যাজ অ্যান এন্টারটেনার, বা আমি যে মানুষটা আর আমি যে কাজটা করি সেটা তো দুটো আলাদা। আমি একজন এন্টারটেনার হিসেবে মানুষের সামনে আসি, মানুষ শুধুমাত্র আমার এন্টারটেনমেন্টটাই দেখবে। আমি বাড়িতে খুব কাঁদলাম কি আমি বাড়িতে আজকে সারাদিন খেতে পেলাম না, দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ মাই অডিয়েন্স অ্যাকচুয়ালি। দ্য শো মাস্ট গো অন। হ্যাঁ একদম, কারণ না হলে এরকমও তো দিন গেছে আমি আমার মায়ের মুখাগ্নি করে গিয়ে শো করেছি, সো কাজেই
ওইটাই তো বলছি, ব্যালেন্স। ইউ হ্যাভ টু, ওই একটা কি বলে বার তোমাকে ইয়ে করতে হবে। তার মানে শিল্পী ওটা বড্ড কঠিন কিন্তু। অফকোর্স শিল্পীরা সব কিছু করতে পারে না। আমার যদি মনে হয় আমি প্রাণ খুলে কাউকে গালি দিতে পারবো না। একদম, মানে যেটা খুব সহজ মনে করছে হয়তো এখন অনেকেই। হ্যাঁ, বাবা গায়িকা বা নায়িকা হওয়াটা তো সব থেকে সহজ ব্যাপার। পারো, হ্যাঁ, কোনো ব্যাপার না। ওই কিছু তুমি বলবে না সেই জন্য বলতেও বলছি না, যে বলতাম যে নতুনদের কিছু বলো, আবারও বলবে যে আমার বলার কিছু ছিল না। না আসলে বলে কোনো লাভ নেই জানো তো, কারণ ওই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা বলবে যে ও নিজের তো হয়ে গেছে, এখন ওই বড় বড় কথা বলছে। তো কেন বলবো, করো তোমার যা ইচ্ছে করো, থেকে শেখো। হ্যাঁ থেকে শেখো, আমরাও অনেক থেকে শিখেছি, আমাদেরকেও বলার কেউ ছিল না। ঠিক, ইভেন মানে আমি মনে করি যে সবাই মনে করে যে নামকরা বাবা মায়ের সন্তান বলে অনেক গাইডেন্স পেয়েছে এবং এক চান্সে ইয়েতে চান্স পেয়ে গেছে, অনেক রেফারেন্স পেয়েছে। আমাকে যারা যারা রেফারেন্সের জন্য ফোন করে আমি বললাম শোনো একটা পরিষ্কার কথা বলি, রেফারেন্সে কোনো কাজ পাওয়া যায় না। একদম, তোমার জায়গাটা তোমাকে নিজেকে প্রুভ করতে হবে। হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা সুবিধে হয়েছে, যারা যারা আমার বাবাকে চেনেন, আমার মাকে চেনেন, তারা এটুকু জানতেন যে ও আচ্ছা এই হলো ওনার সন্তান, কিন্তু আমি কাজটা আদৌ করতে পারি কিনা সেটা তো আমাকেই প্রমাণ করতে হয়েছে। এবং আমার বাবা কোনোদিন আমাকে কোথাও রেফার করেননি, এবং সেটা উনি চানও নি। আমার মাও পর্যন্ত তার মানে পলিটিক্যালি বলো বা নিজের দিক মানে গানের দিক থেকেও বলো অনেক যোগাযোগ ছিল। আমার দাদুর এত রেফারেন্স ছিল অ্যাজ আ পলিটিশিয়ান, কোনো দিন কোনো কিছু কাজে লাগাইনি, বিকজ শি ওয়ান্টেড মি টু গো থ্রু দ্য হার্ড ওয়ার্ক। মানে একা, হ্যাঁ, নিজে করো, তুমি নিজেকে নিজে তৈরি করো, আর সেটার মজা বোধহয় আলাদা কোথাও। একদমই তাই, তাই না? একদম তাই। এবং এরকম হয়েছে যে একটা সময় ছিল 90s-এর সময়, যখন বাবা প্রচুর বুম্বাদার সঙ্গে ওই কমার্শিয়াল ছবি করছে, সেই সময় যে কটা ক্লাইম্যাক্সে ওই গুন্ডাদের ডেনে সব আমার আইটেম নাম্বার যাচ্ছে, মানে অদ্ভুতভাবে। যেই ডেনে বাবা বসে আছে গুন্ডা হয়ে, সেখানে আমার আইটেম নাম্বারে একটা মেয়ে নেচে বেড়াচ্ছে। অ্যান্ড একদিন বাবা ফোন করলো, বাবা রোজই শুনছে যে এটা আপনার মেয়ে গিয়েছে, ওটা আমার প্রডিউসার গিয়ে আবার গল্প করেছে। তো বাবা একবার আমাকে ফোন করলো, ফোন করে বাবা খুব একটা প্রশংসা কিন্তু করতেন না, কারণ আমি বুঝতে পারি এখন যে কেন করতেন না, কারণ ভালোর তো কোনো শেষ নেই, ওই জন্যই বাবা বেশি প্রশংসা করতে চাইতেন না কখনো। বাট দ্য ডে বাবা কল্ড মি আপ, আমার মনে আছে আমি কোনো একটা শ্যুটে ছিলাম কি কিছু ছিলাম, তুমি কি ব্যস্ত আছো? বাবা প্রথমেই জিজ্ঞেস করতেন। আইলাম হ্যাঁ বাবা আমি একটা শ্যুটিংয়ে আছি, আমি কল করছি, এমার্জেন্সি আছে। আমি তো শুনে তখন আমার এমার্জেন্সি, আচ্ছা ঠিক আছে, কোনো রকমের শ্যুটিং শেষ করে ফোন করলাম, হ্যাঁ বলো আপ্পি, আমি আপ্পি বলতাম। তো বলছে যে এই গানটা তুমি গেয়েছো? আমি তো ভাবলাম এই সর্বনাশ করেছে, এমনভাবে বাবা জিজ্ঞেস করছে কিছু একটা গন্ডগোল আছে আর কি, আমার কপালে দুঃখ আছে। বাবুল খুব ভালো হয়েছে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডে আই ওয়াজ লাইক, সেদিনকে তো আমি মানে লটারির টিকিট কাটবোই আর কি, আমার লটারি লাগবে আর কি। সো এইটা আমার মনে হয় সেই দিনটা আমার কাছে সব থেকে বড় পাওয়া ছিল, যে বাবা যেখানে ফোন করে বলেছে যে প্রডিউসার অ্যান্ড এভরিবডি ইজ ভেরি হ্যাপি। এমনিতে তো যে কোনো আইটেম নাম্বারে যখন খুশি হয়ে যেত সবাই, কিন্তু বাবা নিজে ফোন করে বলছে, সো আই ওয়াজ ভেরি, একদম সব থেকে বড় অ্যাওয়ার্ড, থেকে বড় অ্যাওয়ার্ড। শেষের দিকে আমরা যাই এবার, আড্ডা নালে চলতে থাকবে। তুমিও কথা বলতে ভালোবাসো বুঝতে পারছি, আমারও বলতে ইচ্ছে করছে। না আমি কিন্তু খুব একটা কথা বলি না। তাই কথা বলেই নেওয়া যায়, মানে বলতে এখন হয়তো ভালো লাগছে। হ্যাঁ আমি বলছি, আর যদি আমি চুপ করে থাকি আমি 12 ঘন্টাও চুপ করে থাকতে পারি। আরে বাস, আলটিমেট করতে সেই 12 ঘন্টার মধ্যে তুমি পড়োনি অ্যাকচুয়ালি। এইবার আমাদের চ্যানেলের নাম যেহেতু ভেলকি, তুমি দেখেছো, ভেলকি শব্দটা বললে তোমার মাথায় কি আসে? এই রে, এই শব্দটা হারিয়ে যাচ্ছে তো। ভেলকি বললে তো আমি রোজই দেখাই স্টেজে। ইয়েস, মানে ওটাই তোমার লাইফের বিগেস্ট ভেলকি কি? মানে যেটা এখন আর কি ওটা বদলে আর কি হয়েছে, দেখ কেমন লাগে, দেখ কেমন, এখন উল্টে গেছে পুরো। তোমার লাইফে কোনো এরকম এপিসোড আছে যেটাকে তুমি ভাবো মানে ভেলকি, মানে বা গ্রেটেস্ট থিং যেটা তোমার লাইফে ঘটেছে? এরকম প্রচুর আছে, বাট মানে এই ভেলকির মধ্যে যেখানে আমি নিজে চাপ খেয়ে গেছিলাম, সেটা হলো যে একটা ঠাকুর পুকুর বা ওরকম কোনো একটা অঞ্চলে অনুষ্ঠান ছিল,
এবং সেটাই ক্রিসমাসের আগে পরে এরকম হবে, একটা প্রি ক্রিসমাস কি পোস্ট ক্রিসমাস এরকম একটা শো, কোনো খ্রিশ্চান পাড়ায়। তো আমি অনুষ্ঠান করে রাত্রির 2:30 তখন নেবেছি। তো একজন মহিলার বাড়িতে বসতে দিয়েছে, তিনিও খ্রিশ্চান ছিলেন। তো উনি বেশ বয়স, তখন মহিলার বয়স আমি জানি না একজন বেঁচে আছেন কিনা, তখনই প্রায় মানে 50 ঊর্ধ্ব বয়স আর কি। আমার তখন কত হবে, 21-22, বাবা অনেক বছর, না অনেক বছর। হ্যাঁ। তো উনি নেবে বলছে, উনি খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন আমার পারফরমেন্স। তখন আমার হাজব্যান্ড এসে বলছে চলো গাড়ি রেডি হয়ে গেছে, আমরা বেরোবো। বলছে না না একটু ওয়েট করো, এতক্ষণ ধরে কেটে কুটে নেবেছে, এত পরিশ্রম হয়েছে, দরদর করে ঘামছে মেয়েটা, এক্ষুনি কি বেরিয়ে যাবে। এবার উনি চলে গেলেন। কারণ এত বড় একটা পাথরের গ্লাসে তখন রাত্রির 2:30-এর সময় উনি দুধ গরম করে এনেছেন এবং ওয়াজ লাইক দুধ খাও। আমি না মানে তখন তো মানে আমাকে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, মানে আমি এত মানে তখন প্রায় 500-600 লোককে আমি নিজের মানে ইশারায় নাচিয়েছি, আর তুমি এখন আমাকে দুধ খেতে বলছো। সে খাইয়ে ছাড়লেন, মানে আই হ্যাড টু ফিনিশ দ্যাট। হ্যাঁ মানে সেইটা ওই যে সেই জায়গাটা বলছিল যে বলা যায় না সিনিয়র। এবং ওই দ্যাট ওয়াজ আই থিঙ্ক দ্য বিগেস্ট ভেলকি অফ মাই লাইফ। নতুন কিছু পেলাম এটা পুরো। শেষ নো প্রশ্ন, আড্ডা মেরে কেমন লাগলো? আর তারপরে একটু যদি সবাইকে বলে চলে দাও ভেলকি দেখতে, কারণ ভেলকি খুব দেখছে না সবাই, সাবস্ক্রাইবও করছে না, কারণ এরকম আড্ডা তো বোধহয় ভালো লাগে না, অন্যগুলো ভালো লাগে। দেখো ওই যা তোমরা Y2K বানাও, একদম প্রত্যেক আড্ডার মাঝে মধ্যে একটা করে Y2K সেশন, ঠিক, তাহলে কিন্তু দেখবে সাবস্ক্রিপশন কি কাকে বলে। ওই Y2K ওই জায়গাটা এখন কেটে দেবো রিলে, যে আজকের আড্ডার আসলে মোদ্দা কথা হলো যে মানুষ বড় দুষ্টু হয়ে গেছে, দুষ্টু লোক। তুমি দুত্তু হয়ে গেছো। আড্ডা মারতে তোমার কেমন লাগলো? ভালো লাগলো, আড্ডা মারতে ভালো লাগে, কিন্তু ওই মানে জোন আছে আর কি, এক একটা যখন কখনো আড্ডা মারা যায়, আবার কখনো জিপ করে দেওয়া যায়, পুরো বন্ধ করে দিতে হয়। হ্যাঁ, দিনটা এরকম হয়ে গেছে, সময়টা এরকম হয়ে গেছে, সবাই ভেলকি দেখাচ্ছে, আমরাও দেখাচ্ছি ভেলকি, একটু প্লিজ ভেলকি দেখুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। হ্যাঁ প্লিজ, এপিসোডটা আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন ভেলকি। আবার আসছি আঙ্কার।